হাই এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি 2025 পরীক্ষার্থীদের জন্য এডুকেশন 8 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। দেখো, তোমরা জানো যে তোমাদের যে এডুকেশন পরীক্ষা হবে সেখানে 80 মার্কের পরীক্ষার মধ্যে তোমাদের 4টি 8 মার্কের প্রশ্ন থাকবে, যেটা 3 8 24 মার্ক টোটাল। কয়টি প্রশ্ন থাকবে? 4টি থাকবে। তাহলে এই ভিডিওতে আমি মোট 20টি প্রশ্ন তুলে ধরেছি 8 মার্কের, যে প্রশ্নগুলি কিন্তু তোমাদের এবার 2025 পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 20টি প্রশ্নের মধ্যে আমি আশা করি যে তোমরা 4টি প্রশ্ন নিশ্চিন্তে কমন পাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আর প্রশ্নগুলি নিজের খাতায় লিখে নাও। আর এখানে একটা কথা আর বলি, এই প্রশ্নগুলি আমি হয়তো কোনো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সেই বিষয়টা আমি প্রশ্নের সঙ্গে আলোচনা করেছি। তোমরা একটু ভালোভাবে কথাগুলো শুনো, তোমরা বোঝার চেষ্টা করো। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রশ্নগুলি কিন্তু মুখস্থ করে পরীক্ষার সেন্টারে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। মাধ্যমিক 2025 এডুকেশন মার্ক 8 ফাইনাল সাজেশন। দেখো, তোমাদের এডুকেশন সাবজেক্ট বা শিক্ষা বিজ্ঞানের এখানে 8 মার্কে টোটাল আমি 20 থেকে 21টি প্রশ্ন তুলে ধরেছি, যে প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই নিজের খাতায় লিখে নিয়ে মুখস্থ করো। যেমন নাম্বার 1, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন এর মধ্যে পার্থক্য লেখো। ওর সঙ্গে দেওয়া আছে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি বুঝিয়ে দাও। দেখো, যে প্রথম প্রশ্নটা আছে এই প্রশ্নটা এভাবে না হয়ে আবার অন্যভাবে ঘুরিয়ে থাকতে পারে। যেমন প্রাচীন অনুবর্তন ও অপারেন্ট অনুবর্তন এর মধ্যে পার্থক্য লেখো, মানে কিন্তু একটাই উত্তর হবে। এই বিষয়টা কিন্তু তোমাদের জন্য মনে থাকে যে প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তন এর মধ্যে পার্থক্য লেখো এবং প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি বুঝিয়ে দাও। অথবা বলে দিল যে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি কি, মানে হলো সেম। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটু 19-20 প্রশ্ন হতে পারে তোমাদের, কিন্তু তোমরা বুঝে নিয়ে লেখো একটাই প্রশ্ন, সেটা ক্লিয়ার। নাম্বার 2 নাম্বার প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। অথবা দেখো, এই প্রশ্নটা আগ্রহের সংজ্ঞা দাও, অথবা এরকম বলে দিল শিক্ষাক্ষেত্রে আগ্রহ কিভাবে সাহায্য করে, মানে কিন্তু সেম। ক্লিয়ার? তাহলে আমি একটা বলতে চাইছি তোমাদের, যে প্রশ্ন যদি হেরফের হয় তাহলে বুঝে গিয়েও কীভাবে হেরফের হচ্ছে, মানে রিলেটিভ কাছাকাছি যাবে শুধুমাত্র। আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। নাম্বার 3, সমস্যা কাকে বলে, অথবা বলে দিল সমস্যার সমাধানের সূত্রটি লেখো। একই কিন্তু। ক্লিয়ার? সমস্যার সমাধানের পর্যায়গুলি লেখো, থর্নডাইকের সূত্রগুলি লেখো। দেখো, এখন থর্নডাইকের মোট গৌণ মুখ্য সূত্র আছে আর গৌণ সূত্র আছে। যখন বলবে থর্নডাইকের সূত্রগুলি লেখো, তাহলে তোমাদের কিন্তু মুখ্য সূত্র এবং গৌণ সূত্র দুটাই কিন্তু হলো লিখতে হবে, শুধুমাত্র মুখ্য সূত্র লিখে দিলে হবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে নাম্বার 4, প্রেষণার সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই মুখস্থ করবে যে প্রেষণার সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে প্রেষণার গুরুত্ব লেখো। তারপরে হলো নাম্বার 5, অবিচ্ছিন্ন চল কাকে বলে, পরিসংখ্যা বহুভুজের সুবিধাগুলি লেখো। নাম্বার 5 নম্বর প্রশ্ন হলো কি, অবিচ্ছিন্ন চল কাকে বলে, পরিসংখ্যা বহুভুজের সুবিধাগুলি লেখো। নাম্বার 6, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহুপদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করবে। এবার হলো নাম্বার 7, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে উহার প্রয়োগ লেখো। 7 নম্বর প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কি, শিক্ষাক্ষেত্রে উহার প্রয়োগ লেখো। নাম্বার 8, সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট খুবই, যে সাধারণ মানসিক ক্ষমতা আর বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। নাম্বার 9, সাধারণ মানুষের ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব তোমরা এখানে কিন্তু চিত্র সহ আলোচনা করবে। যদি তোমরা চিত্র সহ আলোচনা করো তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা ভালো আসবে। ক্লিয়ার? তাহলে কি স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। অথবা বলে দিল স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা ফেলে। এটাও কিন্তু এর পাশাপাশি তোমরা কিন্তু পড়ে নিবে যে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে
কি ভূমিকা ফেলে বা শিক্ষাক্ষেত্রে এর ভূমিকা লেখো। নাম্বার 10, মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। এবার নাম্বার 11, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যগুলি কি কি? গ্রামীণ বিশ্ববিদ্যালয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যগুলি কি কি? মুদালিয়র কমিশনের মতে সপ্ত প্রবাহ আলোচনা করো। মুদালিয়র কমিশনের মতে সপ্ত প্রবাহ আলোচনা করো। নাম্বার 12, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্যগুলি কি কি? অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্যগুলি কি কি? রামমূর্তি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। অপারেশন ব্ল্যাকবোর্ড আর নবোদয় বিদ্যালয়, তোমাদের মধ্যে দুইটার মধ্যে একটা থাকবে অথবা দুটাই দিয়ে দিতে পারে, কিন্তু কি বললাম? অপারেশন ব্ল্যাকবোর্ড আর নবোদয় বিদ্যালয়, খুবই ইম্পর্টেন্ট। তারপরে নাম্বার 13, বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কাকে বলে? বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 14, মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি কি? মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কি কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 15, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। নাম্বার 16 নাম্বার, যেটা আমি কিছুক্ষণ আগেই তোমাদের বললাম, যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এবারে 2025-এ উচ্চ মাধ্যমিক এডুকেশন ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আসবেই, 100% এই প্রশ্নটা থাকবেই, যে 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ এর কথা বলা হয়েছে বা সুপারিশের কথা বলা হয়েছে। মানে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে যে অপারেশন ব্ল্যাকবোর্ড আর নবোদয় বিদ্যালয় গঠন করা হয়েছিল, সেটার কি কি সুপারিশ, এই প্রশ্নটা কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করবে। নাম্বার 17, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এবার নাম্বার 18, তো 19 হয়ে গেছে, যে জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, যে জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এবার নাম্বার 20, কোঠারি কমিশনের মতে বা মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠানগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে কত নাম্বার? 21 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। দেখো, এই 21 নম্বর প্রশ্নটাও তোমরা অবশ্যই মুখস্থ করবে, খুব ইম্পর্টেন্ট। রামকৃষ্ণ কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। দেখো, এখানে আমি টোটাল 20টা প্রশ্ন তুলে ধরলাম, একটা নাম্বার ভুল দেওয়া হয়েছিল, তোমাদের আগেই বললাম। এই 20টা প্রশ্ন কিন্তু তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এডুকেশন সাবজেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 20টা প্রশ্নের মধ্যে টোটাল তোমরা 4টা প্রশ্ন কমন পাবে। কয়টা বললাম? 4টা। অতএব এই 20টা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই নিজের খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে, মাস্ট বি। ক্লিয়ার? সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর একটা কথা আর বলি, এরপরে কি সাবজেক্টের সাজেশন তোমরা পেতে চাও কমেন্ট করে অবশ্যই জানাও। ক্লিয়ার? আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।